গীতার প্ল্যানেই ঢালিকে ধরে খেলা ঘুরিয়ে দিল বড়বাবু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বড়বাবু গীতাকে ফোন করে আর বলে, জানেন অগ্নিকন্যা, একটা জিনিস খুব ভালো হয়েছে। যে ওই প্রমাণগুলো সরিয়ে দিয়েছিল কৃপানের বিরুদ্ধে, সেই সমস্ত প্রমাণ তো আমি ভেবেছিলাম হারিয়েই গেছে, কিন্তু তার মধ্যে থেকে একটা রয়ে গেছে, আর সেটাকে আমি আমার ঘরে রেখে দিয়েছি। সেই ফাইলটাকে হাতছাড়া করা যাবে না, বুঝলেন? যেভাবেই হোক না কেন ওই কৃপানকে শাস্তি দেওয়াতেই হবে। আপনি আমার সাথে আছেন তো অগ্নিকন্যা? তখনই গীতা বলে, কি বলছেন বড়বাবু? আপনি আমার জন্য এত কিছু করেছেন আর আমি আপনার সাথে থাকবো না, সেটা কি হতে পারে? বড়বাবু বলে, জানি না এই কাজটা কে করেছে, তবে প্রমাণ যে একটা রয়েছে সেটাই ভালো কথা, না হলে সব কিছু শেষ হয়ে যেত, ওই কৃপানকে কোনোভাবেই শাস্তি দেওয়া যেত না। তখনই গীতা বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন, আপনি একদম এসব নিয়ে ভাববেন না, আমি আপনার সাথেই আছি। আজ রাতে একটা বড়সড় গেম খেলতে চলেছে অগ্নিজিৎ মুখার্জি, এখানে অনেক প্রেসের লোক ডাকা হবে। জানেন ওরা কি প্ল্যান করেছে? বড়বাবু তখন বলে, কি প্ল্যান অগ্নিকন্যা? তখনই গীতা বলে, এখানে রেজিস্ট্রি পেপারে সাইন করবে কৃপান আর মেহেক, সেখানে সাক্ষীর জায়গায় নাকি আমাকে সই করতে হবে। প্রেস ডাকিয়ে ওরা এটাই প্রমাণ করবে যে আমি টাকা নিয়ে কৃপানের সাথে মেহেকের বিয়ে দিয়ে কৃপানকে মুক্ত করে দিলাম। আমার নামে বদনাম করার জন্য এই স্টেপটা নিয়েছে। পঙ্কজবাবু বলে, বলছেন কি অগ্নিকন্যা, আপনি সব কিছু জেনে শুনে এখনো চুপ করে রয়েছেন? তখনই গীতা বলে, না বড়বাবু না, চুপ করে তো আমি নেই, খেলা তো শুরু হয়ে গেছে, এবার শুধু সেই খেলাটার একটা শেষ মোমেন্ট দরকার, যেখানে সব কিছু শেষ হবে। আপনি একদম ভাববেন না, আমি এদিকটা সামলে নিচ্ছি। এর মধ্যেই ফোনটা কেটে দেয় বড়বাবু। তার মধ্যেই ঢালি লুকিয়ে লুকিয়ে সবটা শুনে নিয়েছে। বিদ্যুৎ ঢালি এইবার ফোন করেছে তানভীকে, আর এদিকে তানভী ব্যস্ত ছিল। তখনই বলে, হ্যাঁ বিদ্যুৎ বলো। তখনই ঢালি বলে, ম্যাডাম। তখনই তানভী বলে, আবার ম্যাডাম? আরে তোমাকে বারণ করেছিলাম ম্যাডাম ফ্যাডাম বলে আমাকে ডাকতে হবে না। তার মধ্যেই বিদ্যুৎ বলে, সেটা তো বুঝলাম, তবে আমি শুনতে পেলাম বড়বাবু বলছিল কৃপানের বিরুদ্ধে নাকি এখনও একটা ফাইল রয়েছে, বড়বাবুর ঘরেই রয়েছে সেটা। তানভী বলে, ব্যাস তাহলে তুমি ওই ফাইলটা সরিয়ে ফেলো প্লিজ বিদ্যুৎ, এইটুকু তো আমার জন্য করো। দেখো তোমার সাথে আমার দেখা হওয়াটা নিশ্চয়ই ভগবানের একটা প্ল্যান ছিল, নাহলে এরকমটা হতো বলো? দেখো বিদ্যুৎ, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? বিদ্যুৎ বলে, কিন্তু এটা তো খুব রিস্কের কাজ, এই শেষবার কিন্তু আমি করছি। তানভী তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এই শেষবার করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি সেই টাকা দিয়ে নতুন করে বিজনেস শুরু করবে, তোমার জীবনটাই পুরো বদলে যাবে। ঢালি তখন বলে, জানি না কি হবে, তবে আমার বেশ ভয়ই করছে। তখনই তানভী বলে, এত বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি শুরু করে দাও তোমার কাজটা। এর মধ্যেই বড়বাবু সবটা শুনে নিয়েছে। বড়বাবু অপেক্ষা করছিল আর গীতাকে বলেও দিয়েছিল ঘরে ক্যামেরা ফিট করা আছে। তার মধ্যেই ঢালি চুপি চুপি করে বড়বাবুর ঘরে ঢুকে বড়বাবুর টেবিলের থেকে ফাইলটা সরিয়ে নিয়েছিল। যেই না বেরোতে যাবে, বড়বাবু তখন বলে, কি ব্যাপার ঢালি, টাকার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিলে? বড়বাবু তখন বললে, ঢালি বলে, স্যার আমার কথাটা একবার শুনুন। তখনই বড়বাবু বলে, তোমার কথা আর কি শুনবো, নিজের চোখে যা দেখছি এটা দেখার পরে তো তোমার উপরে আমার যথেষ্ট রাগ হচ্ছে। ভেবেছিলাম তুমি অন্য ধরনের মানুষ, কিন্তু এখন যে তুমি এরকম কিছু করতে পারো এটা তো আমি স্বপ্নেই ভাবতে পারিনি, আর শেষ পর্যন্ত তুমি এটা করেই ফেললে। এর মধ্যেই টেবিলের থেকে যেই ফাইলটা সরিয়েছিল ঢালি, সেটাকে সরিয়ে দেয় বড়বাবু আর বলে, এটা এখন আমার কাছে থাক, আর এটা কিছুই নেই, তুমি যাও। ও হ্যাঁ ঢালি, তোমাকে দুটো অপশান দিচ্ছি, একটা হচ্ছে শোকজ করা, আর একটা হচ্ছে আমার আর অগ্নিকন্যার প্ল্যান অনুযায়ী চলা। এবার বলো কি করবে? আর ঠিক তখনই ঢালি বলে, স্যার আমি আপনাদের কথা শুনেই চলবো, আপনারা যা বলবেন আমি তাই করব। বড়বাবু বলে, বাহ ফাটাফাটি, এটাই তো চাই। এরপর বড়বাবু ফোন করে গীতাকে আর বলে, ঢালি তো মেনে নিয়েছে সবটা, অগ্নিকন্যা ও আপনাদেরই বাড়ির কারোর সাথে কথা বলছিল। গীতা বলে, জানি তো, ও কথা বলছিল তানভী মুখার্জির সাথে, সেটা আমি খুব ভালো মতনই জানি। এর মধ্যেই বড়বাবু বলে, ব্যাস তাহলে লেগে পড়ুন। এর মধ্যেই তানভীকে গীতা বলে, কি ব্যাপার তানভী মুখার্জি? তানভী বলে, কেন, কি আবার ব্যাপার হবে? আজকে সন্ধ্যের মধ্যে অনেক কিছু বদলে যাবে, তুমি এই বাড়ির বউ হবে আর তোমার দিদি চিরদিনের মতো এই বাড়ি থেকে বিদায় নেবে, আর মেহেকও বিয়ে করবে কৃপানকে, কৃপানও মুক্ত হয়ে যাবে।
গীতা বলে, দাঁড়ান দাঁড়ান, এখনও সব কিছু হয়নি আর আপনি এত কিছু ভাবতে শুরু করে দিয়েছেন? তো কিছু ভাবলে কি করে হবে বলুন তো? সব থেকে বড় কথা, আপনি একটুখানি ধৈর্য ধরুন, কারণ জীবনে একটা টার্নিং পয়েন্ট তো আসেই, তাই না? তানভি তখন বলে, কি বলতে চাইছো তুমি? তুমি তো মেহেককে কথা দিয়েছিলে এই বিয়েটা সুষ্ঠুভাবে হইয়ে দেবে, তাহলে এখন এরকম করছো কেন? গীতা বলে, আমি কিছু করেই নি এখনো, আমি শুধু এটাই বলছি যে কোর্টের বাইরে আমার হাত চলে আর কোর্টেতে আমার মুখ চলে, সেটা তো আপনি জানেনই। তবে একটা কথা ঠিকই, অন্যায়কে আমি অন্যায় বলে জানতে শিখেছি আর সেটাই মানি। আপনি অবশ্য অন্যায়কে অন্যায় বলতে পারেন না। তানভি তখন বলে, আমার বাবা হলো চলমান ইনস্টিটিউট, তুমি তো জানো সেটা। আর তুমিই প্রথম মেয়ে যে কিনা আমাদের পরিবারকে নিয়ে প্রেসের সামনে মুখ খুলেছিলে, তাই তোমাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না, তাই না? গীতা বলে, কে ছাড়বে আর কে ধরবে সেটা তো সময় বলবে। এর মধ্যেই সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে, গীতাও রেডি হয়ে গেছে, এর মধ্যে পদ্মও রেডি। স্বস্তিক তখন বলে, একবার আমি ফোন করি। গীতাকে ফোন করে বলে, তুমি রেডি হয়ে গেছো? তোমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, তোমাকে দেখার জন্য মনটা ছটপট করছে। স্বস্তিক তখন বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি পদ্মকে নিয়ে কখন আসছেন? স্বস্তিক বলে, পদ্মকে নিয়ে আমি আসছি, দরকার পড়লে জাল লাগিয়ে দেবো, তবে পদ্মকে নিয়েই যাব। এর মধ্যেই স্বস্তিক তখন বলে, একবার ওই ম্যাজিক্যাল ওয়ার্ডসটা বলুন না, তাহলে খুব ভালো লাগবে। তখনই গীতা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর স্বস্তিকে আই লাভ ইউ বলে দেয় আর গীতা বলে, এবারে তাড়াতাড়ি চলে আসুন, না হলে কিন্তু লেট হয়ে যাবে। পদ্ম তখন বলে, স্বস্তিক দাদাবাবু এবার কি বেরোবো? স্বস্তিক তখন বলে, হ্যাঁ বেরোতে তো হবেই। এরপর যখন পদ্ম আগে থেকে বেরোয়, ঠিক সেই মুহূর্তেই পদ্মর মুখে একটা রুমাল চেপে ধরে সেই গুন্ডা দেবা, আর তারপরে পদ্মকে গাড়িতে তুলে নেয় আর স্বস্তিকের মাথার পেছনে এমন জোরে আঘাত করে যে স্বস্তিক অজ্ঞান হয়ে পড়ে যায়। ঘরের মধ্যে থেকে গিনি সবটা দেখে নেয় আর ভাবে কি করবে। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিকে ধুতি আর পাঞ্জাবি তুলে দিচ্ছে হাতে আর বলে, কি ব্যাপার, আপনি এখনও রেডি হননি কেন? রেডি হয়ে নিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, রেডি তো আমি হবই, রেডি না হলে কি হয়, আজ আমার মেহেকের বিয়ে বলে কথা। তখনই গীতা বলে, হ্যাঁ একটা ক্রিমিনালের সাথে বিয়ে দিচ্ছেন, আর কি বলবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বারবার ওকে ক্রিমিনাল ক্রিমিনাল বলবে না তুমি, যেটা আমার শুনতে একদমই ভালো লাগছে না। ভুলে যেও না ও আমাদের বাড়ির জামাই হতে চলেছে। এর মধ্যে গীতার ফোনটা ভজন নিয়ে নিয়েছে আর তখনই গিনি ফোন করতে থাকে আর ভজন ফোনটা ধরেছে। গিনি তখন বলে, বোন বোন, পদ্মকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, কিছু তো বল। কিন্তু ভজন ফোনটা কেটে দেয়। গিনি মনে মনে ভাবে এটা কি করে সম্ভব। গিনি ভাবে ফোনটা হয়তো ওর কাছে নেই। এরপরে যেই গাড়িতে করে পদ্মকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির পিছনে ফলো করতে থাকে গিনি। গিনি একটা অটোতে করে ফলো করছে আর অন্যদিকে গীতা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক আজকে রাতেই পর্দা ফাঁস করতে হবে এই কৃপানের।